তিনজনের একটা পরিবার যারা কিনা মৃত্যুর সাথে কন্ট্যাক্ট করার বাহানায় ক্লায়েন্টের কাছ থেকে টাকা আত্মসাৎ করত। মিথ্যা আওয়াজ, মিথ্যা কান্না আর আত্মার নাম ধরে ব্যবসা। তবে এতে বেশ আয় না হওয়ায় বাড়িতে নিয়ে আসে একটা নতুন জিনিস। প্রথম প্রথম ভাবে এইটা হয়তো উপার্জনের একটা ভালো মাধ্যম, কিন্তু তারা জানতো না এটা ছিল তাদের করা সবচেয়ে বড় ভুল। সকল নিয়ম ভেঙে গেমটা খেলতে শুরু করলে নিজের অজান্তে তারা ডেকে নিয়ে আসে এক ভয়ানক অশুভ আত্মাকে, যেখানে ধীরে ধীরে কেড়ে নেয় তাদের হাসি খুশি জীবন। বলছিলাম 2016 সালে মুক্তি পাওয়া বেস্ট হরর মুভি ওই যে অরিজিন অফ ইভিলের কথা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অভয়, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলিপ। তাছাড়া শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সাল 1967, লস অ্যাঞ্জেলসে এলিস তার দুই মেয়েকে নিয়ে একটা ছোট্ট বাড়িতে থাকে। এলিসের হাজব্যান্ড মারা যাওয়ার পর তাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো নয়, তাই তারা মৃত মানুষের আত্মাদের সাথে কন্ট্যাক্ট করে ক্লায়েন্টের কাছ থেকে টাকা উপার্জন করত। তবে এইসব কিছু ছিল বাউতাবাজি, যেটাতে তার দুই মেয়েও তাকে সাহায্য করে। এইভাবে চলে তাদের জীবন। প্রতিদিনের মতো রাতে ডোরিস ঘুমানোর আগে তার বাবার কাছে প্রে করে ঘুমায়। তার মতে বাবার কাছে প্রে করলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়লে রিনা লোককে তার ফ্রেন্ডের বাসায় চলে যায় পার্টি করতে। সেখানে এনজয় করতে করতে রিনা টেবিলে রাখা একটা ওয়েজা বোর্ড দেখে সেটা নিয়ে তারা চারজন খেলতে শুরু করে। এই ওয়েজা বোর্ডের মাধ্যমে মৃত্যু আত্মাদের সাথে কন্ট্যাক্ট করা সম্ভব। তবে রিনা হিসেবে বিশ্বাস করে না। তারপরও বন্ধুদের রিকোয়েস্টে খেলতে বসে পড়ে। এই খেলার নিয়ম অনুযায়ী তিনটা জিনিস অবশ্যই মানতে হবে। প্রথমত, কবরস্থানে খেলা যাবে না। দ্বিতীয়ত, একা খেলা যাবে না। আর তৃতীয়ত, খেলা শেষ হওয়ার পর অবশ্যই গুড বাই বলতে হবে। চারজন মিলে একে একে সবাই প্রশ্ন করতে শুরু করলে বোর্ডের উপরে লাগা প্ল্যানশিট নিজে নিজেই মুভ করতে শুরু করে। বাকি তিনজন এতে ভীষণ ভয় পেয়ে গেলেও নীনা সেটাতে অতটা ভয় পায় না। তার মতে এটাতে চারজনের হাত রয়েছে। চারজনের মধ্যে কেউ একজন সেটা মুভ করছে, যেটা তাদের মধ্যে কেউ বুঝতে পারছে না। আর এইটা এইভাবে বানানো হয়েছে যেটা খেলার পর তারা নিজেরাই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ খেলতে খেলতে হঠাৎ নীনার মা চলে আসে। আসলে নীনা প্রায় সময় এভাবে লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, যার কারণে মায়ের অনেক কথা তাকে শুনতে হয়। নীনা বলে, আমরা শুধু একটু ওয়েজা বোর্ড নিয়ে খেলছিলাম, গেমটা খেলতে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি চাইলে জিনিসটা তোমার কাজের জন্য ব্যবহার করতে পারো। পরের দিন এলিস দুই মেয়েকে স্কুলে দিয়ে বাজারে যায় কিছু জিনিস আনতে। তখনই সেখানে কয়েকটা ওয়েজা বোর্ড দেখে সেখান থেকে একটা বোর্ড সে সাথে নিয়ে আসে। তারপর স্কুলে মেয়েকে নিতে আসলে সেখানে ফাদার টমের সাথে তার পরিচয় হয়। আসলে এলিস মৃতদের সাথে কন্ট্যাক্ট করার কথা স্কুলের প্রায় স্টুডেন্টরাই জানতো, যার কারণে স্কুলের সকল ছাত্ররা ডোরিসকে সামানের মেয়ে বলে বেঁকাতে থাকে। তাই ফাদার টম ডোরিসকে সবসময় দেখে রাখবে বলে এলিসকে আশ্বাস দেয়। বাড়ি এসে এলিস ওয়েজা বোর্ডটি সেট আপ করার সময় সে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলে উপর ফ্লোর থেকে ডোরিস পজেস্ট হয়ে সেগুলোর উত্তর দিতে থাকে। ডোরিসকে যে আত্মা পজেস্ট করে তার নাম মার্কাস। তারপর বোর্ডের উপর থেকে এলিস হাত ছড়াতে ডোরিস আবার স্বাভাবিক হয়ে যায়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ডোরিস নিজে এসে বোর্ডটিকে তার বাবার বিষয়ে প্রশ্ন করলে বোর্ডটি নিজে নিজেই মুভ করতে শুরু করে। এদিকে রিনা ঘুমানোর সময় আচমকা কেউ একজন তার পা ধরে টানতে শুরু করে। রিনা প্রথমে ভাবে হয়তো ডোরিস তার সাথে মজা নিচ্ছে, তবে পরক্ষণেই দেখতে পায় সেখানে কেউ নেই। পরের দিন ফাদার টম এলিসকে জানায় কেউ একজন ডোরিসের ক্লাসের হোমওয়ার্ক কমপ্লিট করে দিয়েছে। তবে রাইটিং দেখে বোঝা যাচ্ছে এইটা ডোরিস করেনি, কারণ লেখাগুলো স্টাইল ছিল ভিন্ন। এলিস বলে এই রাইটিং সেও করেনি। লিনাকে জিজ্ঞেস করলে তারও একই উত্তর। তাহলে এগুলো করলো কে? ডোরিস বলে এগুলো নাকি তার একটা ফ্রেন্ড তার হাত ধরে লিখেছে। এত কিছুর মাঝে বাড়ি এসে দেখতে পায় দরজা তাদের বাড়ি ছেড়ে যাওয়ার নোটিশ চলছে। আসলে গত কয়েক মাস ধরে এলিস অর্থের অভাবে বাসা ভাড়া পর্যন্ত দিতে পারেনি। ডোরি এইটা বাবার সাথে শেয়ার করার জন্য বোর্ডটি নিয়ে টেবিলে বসে পড়ে। আর রিনা বাইরে এসে মায়ের কাছে এসে মাকে সান্ত্বনা দিতে থাকে। এখান থেকে জানা যায় তাদের বাবাকে কোনো এক নেশাখোর গাড়ি ড্রাইভ করে যাওয়ার সময় হিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, যেটা মা আর মেয়ে ছাড়া কেউই জানতো না, এমনকি ডোরিসও না। এইসব কথা বলার মাঝে ডোরিস পেট ভর্তি অনেকগুলো টাকা নিয়ে আসলে তারা দুইজন রীতিমতো চমকে যায়। তাকে এইগুলো কথা জিজ্ঞেস করলে সে বলে এগুলো নাকি তাকে বাবা দিয়েছে। তারপর ডোরিস তাদের বেসমেন্টের ভিতরে নিয়ে যায়, যেখান থেকে সে টাকাগুলো পেয়েছে।
আর এইটা সম্ভব হয়েছে ওইজা বোর্ডটির মাধ্যমে। তাই তারা তিনজন বোর্ডটি নিয়ে বসে পড়ে বাবার সাথে কন্ট্যাক্ট করতে। নিয়ম অনুযায়ী গেমটা চালু করে বাবার নাম ধরে ডাকলে সেটা নিজে নিজেই মুভ করতে শুরু করে। এলিস থেকে কয়েকটা সিক্রেট বিষয়ে প্রশ্ন করলে বোর্ডটি সেগুলোর সঠিক উত্তর দিতে থাকে, যেটা দেখে তারা দুইজন রীতিমতো অবাক। আদৌ কি এটা সম্ভব? ডরিস আরো জানায় সে প্ল্যানশিটের মাধ্যমে মৃতদেরকে দেখতে পায়, তবে রিনা হিসেবে কোনোভাবে বিশ্বাস করতে পারে না। এলিস তাকে বুঝিয়ে বলে এখন থেকে আর ক্লায়েন্টের বুকানা আবার নিয়ে সরাসরি আত্মাদের সাথে কন্ট্যাক্ট করাতে পারবে। তাই পরের দিন থেকে মেয়েকে নিয়ে ক্লায়েন্টদের ডেকে এনে আত্মাদের সাথে কন্ট্যাক্ট করাতে শুরু করে। এইভাবে কিছুদিন চলার পর হঠাৎ একদিন রাতে ডরিস ঘুমাতে সময় আচমকা তার কাঁধে ব্যথা অনুভব হয়। রিনাকে গিয়ে বিষয়টা জানালে রিনা তাকে ঘুমের ওষুধ দিয়ে রেস্ট করতে বলে। তবে ডরিসের কোনো মতে ঘুম না আসলে নিচে গিয়ে বোর্ডটি নিয়ে বসে পড়ে বাবার সাথে কথা বলার জন্য। তখনই কিছু একটা শব্দ শুনে প্ল্যানশিট দিয়ে তাকালে সে একটা অভাবকে দেখতে পায়, যে কিনা মুহূর্তের মধ্যে উধাও। এত কিছু না ভাবে ডরিস আয়নার সামনে তার গানটা চেক করতে গেলে আচমকা পিছন থেকে এক ভয়ানক ডিমন তাকে পজেস্ট করে ফেলে। তারপর চলে যায় লিনার কাছে। লিনার কানে গিয়ে ধীরে ধীরে কিছু একটা বলতে রিনা বয়ে ঘুম থেকে উঠে পড়ে। ওয়াশরুমে মুখ ধুতে গেলে লক্ষ্য করে তার দুই ঠোঁট ভয়ঙ্করভাবে বন্ধ হয়ে গিয়েছে। পরক্ষণে ঘুম থেকে উঠলে বুঝতে পারে এইটা তার দুঃস্বপ্ন। তবে রিনা এতে ভীষণভাবে ভয় পেয়ে যায়। পরের দিন স্কুলে একটা ছেলে ডরিসকে মারতে গেলে ডরিস তার অশুভ শক্তি দিয়ে ছেলেটাকে আঘাত করে। রাতে এলিস চলে যায় ফাদার টমের সাথে দেখা করতে। আসলে কয়েক বছর আগে ফাদার টমের স্ত্রীর মৃত্যু হয়, তাই সে এলিসকে বলে তার ওয়াইফের সাথে কথা বলে দিতে, যেটা শুনে এলিস রাজি হয়ে যায়। এদিকে লেনা বাড়ি একা পেয়ে তার বয়ফ্রেন্ড মাইকিকে কল করে নিয়ে আসে আর ডরিসকে বলে সে যদি তার বিষয়ে মাকে কিছু জানায় তাহলে তার সমস্ত পুতুল সে নষ্ট করে দিবে। এতে ডরিস রাজি হয়ে গেলে তারা দুইজন কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে। কিছুক্ষণ পর মাইকি যাওয়ার সময় হয়ে গেলে আচমকা ডরিস তার সামনে চলে আসে। ডরিস তাকে শ্বাসরোধ করে মারার সময় কেমন অনুভূতি হয় তার বিবরণ দিতে থাকলে মাইকি এতে কিছুটা চমকে যায়। কিছুক্ষণ পর লিনা ডরিসের রুমে গেলে দেখতে পায় ডরিস জানালার দিকে তাকে কিসব জন্য লিখছে। তার যাতে রুমে গেলে দেখতে পায় তার বাবার দেওয়া পুতুলটির মুখ কেউ একজন সেলাই করে দিয়েছে। ডরিসকে এটা জিজ্ঞেস করলে সে বলে এটা নাকি বাবা করেছে, যাতে আওয়াজ বেরোতে পারে না। তবে ডরিস বোনের ওপর চিল্লাতে থাকলে মা এসে তাকে শান্ত করে। পরের দিন নীলা ডরিসের রুমে ব্যাগ আনতে গেলে বেডের নিচে কিছু কাগজ দেখতে পায়। তবে অদ্ভুত বিষয় হচ্ছে সেগুলিতে স্প্যানিশ ভাষায় কিছু লেখা, কিন্তু ডরিস তো স্প্যানিশ ভাষা জানতো না, তাহলে এটা লিখলো কে? তাই কাগজগুলো নিয়ে ফাদার টমকে দিয়ে সেগুলো ট্রান্সলেট করতে বলে, যাতে করে এখানে কি লেখা রয়েছে তা জানতে পারে। পরের দিন ফাদার টম এলিসের বাড়ি উপস্থিত হয় তার মৃত স্ত্রীর সাথে কথা বলার জন্য। রিচুয়াল শুরু করলে টম জিজ্ঞেস করে তার ওয়াইফের মিডিল নেম কি ছিল। তখন প্ল্যানশিটটি নিজে নিজেই মুভ করে বলে লিন। একে একে কয়েকটা প্রশ্ন করলে বোর্ডটি সেগুলোর উত্তর দেওয়ার সাথে সাথে তার ওয়াইফের কণ্ঠে কথা বলতে শুরু করে। তারপর টম এলিসের সাথে কিছু প্রাইভেট কথা বলার জন্য উপর ফ্লোরে চলে যায়। সেখানে সে বলে তার ওয়াইফের মিডিল নেম লিন নয় বরং ক্যাথরিন, আর লিন হচ্ছে তার মায়ের মিডিল নেম। আসলে সেই প্রশ্ন করার সময় মনে মনে লিন নামটাই ভাবছিল, যার কারণে ডরিস লিন নামটাই বলেছে। তার মানে ডরিসের শরীরে তার স্থির মৃত আত্মা আসেনি, বরং এইটা ছিল এক অশুভ আত্মার চাল, যারা কিনা মানুষের মাইন্ড পড়তে পারে। আর তার স্ত্রীর সাথে কথা বলার বিষয়টা হচ্ছে এলিস শুধু একটাই কথা উচ্চারণ করত, যেটা থেকে একেবারে শিওর হওয়া যায় না যে এটা মৃত আত্মাদের বয়স। তার মানে হচ্ছে এলিস অশুভ জগৎ থেকে একটা ইভিল স্পিরিটকে নিয়ে এসেছে, আর এখন ডরিস ইভিলের পজিশনে রয়েছে। টম আরো জানায় রিনা যে কাগজগুলোর পাতা দিয়েছে সেগুলো থেকে জানা গিয়েছে একসময় এই বাড়িটিতে একটা সাইকো ডাক্তার বসবাস করত, যার নাম মার্কাস, যে কিনা যুদ্ধের সময় স্প্যানিশ থেকে এখানে পালিয়ে এসেছিল এবং সে কালো জাদুর অনুসারী ছিল। তাই মানুষদের কিডন্যাপ করে বেসমেন্টে নিয়ে তাদের জিহ্বা কেটে মুখ সেলাই করে দিত, যাতে করে তাদের আওয়াজ কেউ শুনতে না পারে। অন্যদিকে রিনার বয়ফ্রেন্ড নীলার সাথে দেখা করতে আসলে ডরিস তাকে বেসমেন্টের ভেতরে নিয়ে আসে, যেখান থেকে তারা টাকাগুলো পেয়েছিল। মাইকের সাথে হাত ঢুকালে মার্কাসের কিছু কাগজ খুঁজে পায়। তবে পরবর্তীতে সাথে হাত ঢুকানোর সময় ডরিসকে পিছনে পজেস্ট অবস্থায় দেখা যায়। মাইকি হাত বের করলে সেখান থেকে একটা মৃত মানুষের মাথার খুলি বেরিয়ে আসে, আর তখনই ডরিস তাকে পজেস্ট করে ফেলে।
তারা তিনজন কথা বলার সময় নিচে কিছু একটা শব্দ শুনে নিচে আসলে আচমকা মাইকিকে ডরিস ফাঁস দিয়ে মেরে ফেলে। এতে রিনা ভীষণ ভয় পেয়ে গেলে এলিস তাকে শান্ত করে। তারপর আওয়াজটা বেসমেন্ট থেকে বেশি আসলে তিনজন ওইজাপুর জ্বালিয়ে দেওয়ার জন্য সেটা নিয়ে বেসমেন্টের ভিতরে প্রবেশ করে। তখনই ঘরের সমস্ত লাইট নিভে যায়। টম ম্যাচেস চালালে দেয়ালের ফাটা স্থান থেকে অসংখ্য মানুষের মৃতহার খুঁজে পায়। এর মানে তারা এতদিন বোটটি নিয়ে কবরস্থানের উপর খেলছিল, যেটার বিষয়ে বোটটিতে নিষেধ করা হয়েছে। তারপর তারা বোটটি আগুনে জ্বালিয়ে দেয়। তখনই রেডিওর আওয়াজ শুনতে পেয়ে টম তাদের দুজনকে বাইরে রেখে ভিতরে ঢুকলে ডাক্তার মার্কাসের সিক্রেট চেম্বার খুঁজে পায়, যেখানে সে মানুষদের হত্যা করে কালো জাদু করত। আর তখনই পিছন থেকে ডোরিস ফাদার টমকে পজেস্ট করে ফেলে। টম পজেস্ট হয়ে বাইরে এসে এলিস এবং লিনার ওপর আক্রমণ করতে শুরু করলে কোনো মতে তারা দুজন পালিয়ে বেসমেন্টের দরজা লাগিয়ে দেয়। আর তখনই ডোরিসের ভিতরে থাকা অশুভ আত্মা টমকে চিটকে মাটিতে ফেলে দিয়ে মেরে ফেলে। অন্যদিকে তারা দুজন এসে দেখতে পায় বোর্ডটি অক্ষত অবস্থায় টেবিলে রাখা। এখন তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখনই অভয় এলিসকে মাটিতে ফেলে হামাগুড়ি দিয়ে রিনার কানে কিছু একটা বলতেই সে পজেস্ট হয়ে যায় আর এলিসকে বেসমেন্টে নিয়ে শিকল দিয়ে বেঁধে ফেলে। লিনার জ্ঞান ফেলে তার অতীতের কিছু বিশেষ সামনে রিপিট হতে থাকে, যেখানে সে সেলাই করা পুতুলটি নিয়ে এসেছিল আর তার বোন বলেছে এটা সে করেনি বরং বাবা করেছে, যাতে আওয়াজ বের হতে পারে না। তার সাথে সে তার বাবাকেও দেখতে পায়। লিনা বুঝতে পারে এইসব কিছু শেষ করতে হলে যেভাবেই হোক ডোরিসের মুখ বন্ধ করতে হবে। এদিকে ডোরিস পজেস্ট অবস্থায় একটা ছুরি দিয়ে মাকে মারতেই যাবে, তখনই লিনা এসে তার মাথায় আঘাত করে দূরে ছুটকে ফেলে দেয়। ডোরিস জোরে এক চিৎকার দিয়ে উঠলে ডোরিসের মুখ অদ্ভুতভাবে খুলে যায়। তারপর রিনা তার মুখ সেলাই করা শুরু করলে অনেকগুলো ইভিল স্পিরিট তাকে আটকানোর চেষ্টা করে। শেষমেশ রিনা তার মুখ সেলাই করতে সক্ষম হয়। কিছুক্ষণ পর এলিসের জ্ঞান ফিরলে ছোট মেয়েকে মৃত অবস্থায় দেখতে পেয়ে তার কাছে যেতে ইভিল স্পিরিটটি রিনাকে পজেস্ট করে ফেলে, যার কারণে রিনা পজেস্ট অবস্থায় মায়ের পেটে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এলিস মারা যাওয়ার সময় রজার এবং তার মেয়েকে দেখতে পায়, যারা কিনা তাকে নিতে এসেছে। এই ঘটনার সাথে কেটে যায় দীর্ঘ কয়েক মাস, কিন্তু এখন পর্যন্ত এলিস এবং ডোরিসের লাশ খুঁজে পাওয়া যায়নি। রিনাকে এটার বিষয়ে জিজ্ঞেস করলে সেও কোনো কিছু বলতে পারে না। মা এবং বোনের মৃত্যুর পর থেকে সে মেন্টালি ট্রমার শিকার, যার কারণে তাকে হসপিটালে এডমিট করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে রুমে নিয়ে আসলে রিনা নিজের আঙ্গুল কেটে মেজের কার্পেট সরিয়ে একটা ওয়েজা বোর্ড বানিয়ে ডোরিসের আত্মাকে নিয়ে আসে। কিছুক্ষণ পর ডাক্তার তাকে চেক করতে গেলে তার ঠিক পিছনে আমরা ডোরিসের আত্মাকে দেয়ালে উল্টো দিকে ঝুলে থাকতে দেখি। আর তখনই তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।